রসায়ন প্রথম পত্র ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এক্ষেত্রে মেজারিং ফ্লাক্সে 1 মিলিমিটার তরল মাপা যায়। বুড়ের সাধারণত 50 সেন্টিমিটার কিউব আয়তন হয়ে থাকে। দুমুখ খোলা হলো পিপেট এবং একমুখ খোলা হলো বিউরেট। এক্ষেত্রে রাবারের কক দিয়ে 45 ডিগ্রি কোণে বাঁকানো বোতলে ভর্তি করে চাপ দিয়ে ভরা হয়। বহির্জারণ শিখার তাপমাত্রা 1570 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এক্ষেত্রে ব্রুনসের বানানো ল্যাম্পের ক্ষেত্রে বেস হলো নিচের অংশ, পার্শ্ব ছিদ্র টিউব, বার্নার টিউব ও নিম্ন ছিদ্র বায়ু রিং থাকে। ব্রুনসের বানানো শিখা উৎপন্ন হয়। অন্তঃজারণ মণ্ডল অনুজ্জ্বল শিখার ভেতরের অংশ নীল বর্ণের হয়। এতে অদগ্ধ গ্যাস মিশ্রণ কার্বন মনোক্সাইড থাকে। একে অন্তঃশিখার বিজারণ শিখা বলে, কারণ উক্ত অংশে CO বিজারণ পদার্থ থাকে বলে এই শিখা জারণ বিক্রিয়ায় সহায়তা করে। অন্তঃস্থ বিজারণ শিখায় তাপমাত্রা কম থাকে। বহির্জারণ মণ্ডল অনুজ্জ্বল শিখা বাইরে চারপাশে অংশে বহির্জারণ মণ্ডল। জ্বালানি গ্যাসে পূর্ণ দহনে ফলে কোনো কার্বন গুঁড়া বিশিষ্ট থাকে না বলে আলোর প্রতিফলনের অভাবে এই শিখা অনুজ্জ্বল হয়। তাপ দেওয়ার জন্য বহিস্থ জারণ মণ্ডল অঞ্চল ব্যবহৃত হয়। এক্ষেত্রে পোর্সেলিন এর প্রস্তুতকরণে রাজ অম্ল, 1 অম্ল HNO3 এবং 3 অম্ল HCl এর মিক্সচার বড় আকারে মেশানো হয়। আকারে পোর্সেলিন 1500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ গ্রহণ করতে পারে। ওয়াটার বাথ এদের পাত্রে মুখ খোলা রেখে বড় করা যায়। ওয়াটার বাথকে পানিগাহ বলা হয়। রাসায়নিক পদার্থ শুষ্ককরণের জন্য ডেসিকেট ও ভ্যাকুয়াম ডেসিকেট ব্যবহৃত হয়। ডেসিকেট শুষ্ককারক পদার্থ CaCl2 রাখা হয়। বাষ্পকে শোষণ করে পরিবেশে থাকা গ্যাসীয় পদার্থ কঠিন পদার্থকে আর্দ্রতা বা জলীয় বাষ্প মুক্ত রাখে। এদেরকে শুষ্ককারক ড্রাইং এজেন্ট বলে। শুষ্ককারক হলো CaCl2, KCl, MgCO4, সাদা দানাদার P2O5, সিলিকা SiO2 জেল ইত্যাদি। শুষ্ককারক হলো H2SO4 অ্যাসিড। নিরোধক পদার্থ বা এজেন্ট নিরোধক পদার্থের ক্ষেত্রে নিরোধক পদার্থরূপে H2SO4 ও H3PO4 ব্যবহৃত হয়। বিকারক এজেন্ট ও ব্যবহৃত কৌশল। এক্ষেত্রে বিকারক তেল, রিং এজেন্ট, বোতল সংরক্ষক, মোল ঘনমাত্রা, ডেসিমোলার দ্রবণ ও রিএজেন্ট বোতলের ব্যবহার। এবার রাসায়নিক দ্রব্য ও ব্যবহারের সতর্কতা। রাসায়নিক দ্রব্য ব্যবহার সতর্কতা স্বরূপ হ্যাজার্ডাস এবং সিম্বল ব্যবহৃত হয়। 2002 সালের পূর্বে UN ওয়ার্ল্ড সামিটের পূর্বে HN কর্তৃক 2008 সালে খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী বিভিন্ন কার্যকর ও অন্য সমাবেশ সম্মত হয়। কোনো রাসায়নিক দ্রব্য সরবরাহ ও সংরক্ষণ করতে হলে তার গায়ে লেবেলিংয়ের সাহায্যে শ্রেণীভেদ অনুযায়ী প্রয়োজনীয় সংকেত বা সিম্বল লেবেলিং আবশ্যক। এতে কার্যকারিতা ঝুঁকি মাথায় রাখে এবং সংরক্ষক ব্যবহার করতে পারে। এক্ষেত্রে হ্যাজার্ডাস সিম্বল ব্যবহার করার নিয়মগুলো হলো: ঝুঁকিপূর্ণ মাত্রা, সাবধানতা, সংরক্ষণ। ইনস্ট্যান্সিটি অফ হ্যাজার্ডাস অ্যান্ড প্রেকাউশাস। হ্যাজার্ডাস সিম্বল প্রতীক T। বিষাক্ত পদার্থ ক্যাডমিয়াম ও ক্রোমিয়াম লবণ BaCl2, NaH, LiAl, H4 নিঃশ্বাসে ত্বকে লাগলে অথবা খেলে মৃত্যু হতে পারে, অর্থাৎ ক্যাডমিয়াম এবং ক্রোমিয়াম। সংরক্ষক এরা সাধারণত পদার্থ তালাবদ্ধ সংরক্ষণ বাঞ্ছনীয়। ব্যবহারের সময় হাতে গ্লাভস, চোখে নিরাপদ চশমা ও নাকে ও মুখে গ্লাভস পরীক্ষা করা। পরীক্ষার পর পরীক্ষণ মিশ্রণ যথাযথ পরিশোধন করা। প্রতীক হলো T। এখানে একটি খুলির চিহ্ন রয়েছে। এরপরে T+, মারাত্মক বিষাক্ত পদার্থ। এই শ্রেণীর পদার্থের মধ্যে মার্কারি লবণসমূহ HNO, HCN, সায়ানাইড যৌগসমূহ নিকোটিন অন্তর্ভুক্ত। নিঃশ্বাসে ত্বকের মাধ্যমে শোষিত হলে গলগদ্ধকরণ করলে মৃত্যু ঘটতে পারে। এই শ্রেণীর পদার্থ সংস্পর্শে ক্যান্সার সহ প্রজনন ক্ষমতা হ্রাস, ধ্বংস হয়। সংরক্ষক এ ধরনের পাতা তালাবদ্ধ স্থানে সংরক্ষণ করতে হবে। সাধারণত ব্যবহারকালে গ্লাভস, দস্তানা, চোখে নিরাপদ চশমা, নাকে মুখে মাস্ক যোগ্য পড়তে হবে। শরীরে ত্বকের মাধ্যমে প্রবেশ করতে হবে যেন ক্ষতস্থান অবস্থায় এরা এসব পদার্থকে এড়িয়ে চলে। পরীক্ষার কাজ শেষ করে হাত যথাযথ পরিষ্কার করতে হবে। এর প্রতীক হলো T+। অর্থাৎ মারাত্মক বিষাক্ত পদার্থ হলো কেবল ক্রোমিয়াম এবং ক্যাডমিয়াম, আর মারাত্মক বিষাক্ত পদার্থ হলো মার্কিউরি লবণ এবং HCN ও সায়ানাইড। ক্ষতিকারক পদার্থ ব্লিচিং পদার্থ, পেইন্টস, ফ্লোর পলিশ, বিভিন্ন পদার্থ এগুলো জৈব দ্রাবক, পেট্রোলিয়াম ও দ্রবীভূত। এ সকল অ্যান্টিফ্রিজ ও পোকামাকড় মারার ঔষধ শ্বাস প্রশ্বাস দীর্ঘ যাবৎ গ্রহণ করলে অথবা গিলে ফেললে মারাত্মক ক্ষতি হতে পারে। সংরক্ষক এ ধরনের পদার্থসমূহকে তালাবদ্ধ স্থানে সংরক্ষণ করতে হবে। সাধারণত এসব রাসায়নিক পদার্থ ব্যবহারের সময় হাতে গ্লাভস, নাকে মুখে মাস্ক ব্যবহার করতে হবে।
এ সকল ক্ষতিকারক পদার্থের প্রতীক হল ZN, N দ্বারা নসিয়াস অর্থাৎ ক্ষতিকারক বোঝায়। উত্তেজক পদার্থ, বিরঞ্জক পদার্থ, সোপ পাউডার, সিমেন্টের গুঁড়া, লঘু অ্যাসিড ক্ষরণ, ত্বকের সংস্পর্শে এসব ঘনমাত্রা ও সংস্পর্শে স্থায়িত্বের মতো ক্ষতির মাত্রা বেশি হয়। ত্বক, চোখ, শ্বাসতন্ত্রে এরা ক্ষতি সৃষ্টি করে। এ সকল পদার্থ তালাবদ্ধ স্থানে গ্রহণ করতে হবে। হাতে গ্লাভস, চোখে চশমা, নাকে ও মুখে মাস্ক পরে কাজ করতে হবে। এদের প্রতীক হলো ZI, আই দ্বারা ইরিট্যান্ট বোঝায়। দাহ্য পদার্থ, Na, NH, Li, AlH4 ও Zn পাউডার, অ্যারোসোল, পেট্রোলিয়াম ইত্যাদি সহজেই আগুন ধরতে পারে, পানিসহ বিক্রিয়ার তাপ উৎপন্ন করে। এদের আগুন বা তাপ থেকে দূরে রাখা, ঘর্ষণ মুক্ত রাখা। Na কে কেরোসিন, NaH, Li, Al, F4 একে ইনার্ট গ্যাস পরিবেশে সংরক্ষণ করতে হয়। প্রতীক হলো F। ব্যবহারে সাধারণ মাস্ক, নিরাপদ চশমা ও হ্যান্ড গ্লাভস পরতে হবে। মারাত্মক দাহ্য পদার্থ, যে সকল ডাই ইথাইল ইথার, এলপিজি, সিএনজি, অ্যাসিটিলিন গ্যাস ও অ্যারোসোল ভীষণ ইত্যাদি কক্ষ তাপমাত্রার প্রজ্বলন সহজে উজ্জ্বলিত হয়ে ওঠে, সকল পদার্থ অগ্নিস্ফুলিঙ্গ পরিবেশ থেকে দূরে রাখতে হবে। এদের ব্যবহৃত প্রতীক F+। ব্যবহারে মাস্ক, নিরাপদ চশমা, হ্যান্ড গ্লাভস পরতে হবে। বিস্ফোরক, এসব পদার্থ অস্থিত নিজেই বিক্রিয়া করতে পারে, যেমন পারক্সিড এবং TNT, মেটাল হাজার্ডাস ইত্যাদি। সংরক্ষণে বা নির্জনে ও শুষ্ক জায়গায় সংরক্ষণ করা, সাবধানে নড়াচড়া করা, ঘর্ষণ হতে পারে অবস্থা এড়িয়ে রাখা, কোনো পদার্থের সাথে মিশ্রণে ধীর যুক্ত করা, ব্যবহারের সময় নিরাপদ ব্যবহার প্রতীক হলো E। পরিবেশের জন্য ক্ষতিকর এরূপ পদার্থ হলো NH3, ক্লোরিন গ্যাস, তারপিন তেল, কীটনাশক, ল্যান্ডিন ইত্যাদি ক্ষতিকারক পদার্থ। এসকল পদার্থ আলাদা রাখতে হবে, নতুন মিশ্রিত দিতে উচিত নয়। হ্যাজার্ডাস সিম্বল, মাছ মারা ও মরা মাছ সিম্বল রয়েছে, প্রতীক হলো N। সাবধানতা, সময় মাস্ক, নিরাপদ চশমা ও হ্যান্ড গ্লাভস পরতে হবে। এরপর রাসায়নিক পদার্থ যেমন ক্লোরিন গ্যাস, নিঃশ্বাসে গেলে শ্বাসকষ্ট হতে পারে। KMNO4, K2CR2O7 গুঁড়া, ক্ষয়কারক পদার্থ, ত্বকে ক্ষয় সৃষ্টি করে, তলপেটে গেলে ডায়রিয়া হয়। গ্যাস হলে নিরবিচ্ছিন্নভাবে রাখা, জারণ বিজারণ করতে পারে এমন পাত্রে না রাখা। ব্যবহারের সময় হাতে গ্লাভস, চোখে নিরাপদ চশমা, নাকে মুখে মাস্ক ব্যবহার করা। সেই সিম্বল আগুনের শিখা, প্রতীক হলো O। ক্ষয়কারক পদার্থ, ব্লিচিং সলিউশন, গাঢ় অ্যাসিড, HCl, HNO3, H2SO4, ক্ষার যেমন NaOH, KHO4 ইত্যাদি ড্রাই ক্লিনার ব্যবহার করা। এগুলো সিভিয়ার বার্ন ঘটায়। এ সকল পদার্থের প্রতীক হলো C, অর্থাৎ কোরোসিভ। তেজস্ক্রিয় পদার্থ, আন্তর্জাতিকভাবে তেজস্ক্রিয় পদার্থ ট্রিফয়েল বলা হয়। অতিরিক্ত ক্ষতিকারক রশ্মি বোঝানো হয়। এ ধরনের রশ্মি মানব বিকলাঙ্গ করে দিতে পারে, ক্যান্সার সৃষ্টি করতে পারে। এক্ষেত্রে কাজ করার সময় উপযুক্ত পোশাক পরিধান করা, চোখে বিশেষ ধরনের চশমা পরা। যে সকল পদার্থ শ্বাস প্রশ্বাসক্রিয়াত সংবেদনশীল, যেমন আক্রমণ করতে ম্যাটাজেনিক এবং কার্সিনোজেনিক হতে পারে। এক্ষেত্রে চলাফেরা নিরাপদ রাখা, ব্যবহারের সময় হ্যান্ড গ্লাভস, নিরাপদ চশমা, নাকে মুখে মাস্ক ব্যবহার করতে হবে। এর সংকেত হলো একটি তারকা মাঝখানে মানুষের ছবি। এক্ষেত্রে ক্ষতিকর বিষাক্ত উপাদানের পরিবর্তে বিকল্প উপাদানের ব্যবহারের মধ্যে রয়েছে ক্লোরোফর্ম এর পরিবর্তে হেক্সেন, কার্বো টেট্রাক্লোরাইডের পরিবর্তে হেক্সেন, বেনজিনের পরিবর্তে টলুইন, জাইলিনের পরিবর্তে টলুইন, বিউটানল 2 এর পরিবর্তে বিউটানল 1, লেড ক্রোমেটের পরিবর্তে পটাশিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম ধাতুর পরিবর্তে ক্যালসিয়াম ধাতু। এক্ষেত্রে পরীক্ষাগারে বর্জ্য অপসারণ ব্যবস্থা নিয়ম মানা প্রয়োজন। পরিত্যক্ত অ্যাসিড প্রশমিত করতে হবে। এক্ষেত্রে Na2CO3 এর চুনের গুঁড়া ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে NaHSO4 ব্যবহার করা যায়। Na ধাতু, NaH, Li, AlH4 পানির প্রভৃতি বিনষ্ট করতে বিউটানল, মিথানল, ইথানল ব্যবহার করা যেতে পারে। অব্যবহৃত LiHকে বিনষ্ট করতে NaSO4 ও MgSO4 দ্রবণ ব্যবহার করা যায়। স্বাস্থ্যের প্রতিক্রিয়া ও পরিবেশের প্রভাব। হাইড্রোক্লোরিক অ্যাসিড মারাত্মক বিষাক্ত অ্যাসিড হিসেবে থাকে করণীয়। মুখ, গলা, শ্বাসনালীতে প্রদাহ সৃষ্টি করে। HCl গ্যাস বেশি গ্রহণ করলে মৃত্যুবন্ধ হতে পারে। HCl অ্যাসিড একটি সবল অ্যাসিড, এটি পানিতে পূর্ণভাবে আয়নিত হয়ে পানির pH মান হ্রাস করে, ফলে জলজ উদ্ভিদ ও প্রাণী ইকোসিস্টেমে মারাত্মক ক্ষতি করে। HCl H2SO4 মারাত্মক ক্ষয়কারী ও তীব্র জারক ও তীব্র নিরোধক। এই বাষ্প চোখে মুখে শ্বাসনালীতে প্রদাহ ও ত্বকে ফোস্কা সৃষ্টি করে, এমনকি ফুসফুসে আক্রান্ত হয়, ত্বকে পোড়ালে ক্ষত সৃষ্টি করে। H2SO4 মাটিতে ও পানিতে মিশলে pH এর মান দ্রুত হ্রাস ঘটে, জলজ প্রাণী ও উদ্ভিদের ইকোসিস্টেমে বিপর্যয় ঘটে, মাটিতে জীব ধ্বংস করে, ফলে ওই মাটিতে আর জীবজন্তু জমাতে পারে না। নাইট্রিক অ্যাসিড মারাত্মক ক্ষতিকর, তীব্র জারক হওয়ায় ত্বকে প্রদাহ, মুখে জ্বালা সৃষ্টি করে। HNO3 বাষ্প বিজারণের ফলে NO2 গ্যাস ও তীব্র শ্বাসকষ্ট সৃষ্টি করে থাকে, এমনকি মৃত্যু হতে পারে। HNO3 পরিবেশে মিশে pH এর মান হ্রাস ঘটায়, মাছ ও জলজ প্রাণীতে ডিম পাড়া, বংশবিস্তার নির্ভর করে। মাটিতে মিশে খনিজ উপাদান ধ্বংস করে। কস্টিক সোডা ও
কস্টিক পটাশ ক্ষয়কারী রাসায়নিক পদার্থের মাত্র 10% NaOH বা KOH এবং 30 সেকেন্ডের মধ্যে চোখকে অন্ধ করে দিতে পারে। অর্থাৎ মাত্র 10% KOH NaOH এবং 10% KOH এর জলীয় দ্রবণে 30 সেকেন্ডের মধ্যে চোখকে অন্ধ করে দিতে পারে। কোনোভাবে মুখে প্রবেশ করলে গলা, শ্বাসনালী, পাকস্থলী মারাত্মক প্রদাহজনিত সংক্রমণ ঘটে। NaOH ও বা KOH এর দ্রবণ পানিতে মিশে পানিতে দূষণ ঘটায়, pH মান দ্রুত বৃদ্ধি করে, জলজ উদ্ভিদের ক্ষতি সৃষ্টি হয়। অ্যামোনিয়া হাইড্রক্সাইড তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত NH3 গ্যাস প্রশ্বাসের সাথে প্রবেশ করলে মারাত্মক শ্বাসকষ্ট, গলা ও শ্বাসনালী প্রদাহ সৃষ্টি হয়, চোখে মুখে জ্বালা পোড়া সৃষ্টি করে, মুহূর্তের জন্য চোখে লাল বর্ণ ধারণ করে, সর্দি কাশিতে মৃদু NaOH গ্যাস নাকে পানি ঝরা বন্ধ করে। একটি জলাশয়ে পানিতে দ্রবণীয় হলে পানির pH বৃদ্ধি করে, মাছসহ না জলজ মুহূর্তের মধ্যে মৃত্যু ঘটে। অ্যামোনিয়া দ্রবীভূত পানি পান করলে পশুর মৃত্যু ঘটে। NaOH গ্যাস অণুতে মিশে গেলে গাছপালা ঝসে যায়, পাখি মরে যায় এবং মানুষ শ্বাসকষ্ট ভোগে, এমনকি মৃত্যু হতে পারে। সোডিয়াম বাইকার্বনেট ও সোডিয়াম কার্বনেট এক্ষেত্রে সূক্ষ্ম গুড়াশয়ে প্রবেশ করলে শ্বাসনালী আক্রান্ত হয়, ত্বকে বা চোখে মুখে এবং গাঢ় করলে পোড়ালে ক্ষত সৃষ্টি হয়। NaHCO3 ও Na2CO3 পানিতে মিশে পানির pH মান বৃদ্ধি ঘটায়, পানিতে মিশে জীবাণুকে ধ্বংস করে, মাটির খনিজ উপাদানের সাথে মিলে মাটির ক্ষারকত্ব বৃদ্ধি করে। রাসায়নিক দ্রব্য স্বাস্থ্য প্রতি প্রক্রিয়া ও পরিবেশের উপর প্রক্রিয়া। পটাশিয়াম প্যারাম্যাঙ্গানেট KMnO4 হলো তীব্র ক্ষয়কারী ও বিষাক্ত পদার্থ। এগুলো গাঢ় ত্বকের ক্ষতি সৃষ্টি করে, পেটে গেলে ডায়রিয়া বা সমান শতভাগ। অর্থাৎ পটাশিয়াম ম্যাঙ্গানেটের পেটে গেলে ডায়রিয়ার সম্ভাবনা শতভাগ। এটি ডিওর পরিমাণ মারাত্মকভাবে হ্রাস করে এবং উর্বরতা হ্রাস করে। পটাশিয়াম ডাইক্রোমেট এটি পেটে গেলে ডায়রিয়ার সম্ভাবনা থাকে এবং এটি ক্ষয়কারী উৎপাদন, ত্বকের সংশ্লেষে ক্ষতি সৃষ্টি করে। এই দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হ্রাস করে, ফলে মাছসহ অন্যান্য জলজ বেঁচে থাকা কষ্টকর হয়, অণুজীব মৃত্যু ঘটে। পটাশিয়াম ফেরোসায়ানাইড শ্বাসের মাধ্যমে এটি শরীরে প্রবেশ করলে কাশি সহ মারাত্মক অসুস্থ হয়, চোখ ত্বকে জ্বালা সৃষ্টি হয়, পাকস্থলে প্রবেশ করলে বমি, ডায়রিয়া হতে পারে। পটাশিয়াম ফেরোসায়ানাইড পানি ও মাটির উভয় মারাত্মক দূষণ করে। পটাশিয়াম আয়োডাইড এটি ত্বকের মারাত্মক ক্ষতি করে, শরীরে প্রবেশ রক্তশূন্যতা, ওজন কমে যাওয়া এবং অবসাদ প্রবণতা সৃষ্টি হয়, পানিতে মিশলে পানির উর্বরতা নষ্ট হয়ে যায়। হাইড্রোজেন পারক্সাইড এটি বিষাক্ত, তীব্র জারণধর্মী, স্বাস্থ্য প্রয়োজন ঝুঁকি থাকে, ত্বকে মারাত্মক ক্ষতি হয়ে থাকে, পরিবেশে প্রবেশ করলে রাসায়নিক এরূপ ক্ষতি করে, এর রাসায়নিক উপাদান অন্তর্ভুক্ত। ক্লোরোফর্ম জাতীয় স্নায়ুতন্ত্রে মারাত্মক ক্ষতি করে, শ্বাস প্রশ্বাসে শ্বাসনালী, ফুসফুসে মারাত্মক ক্ষতি করে, বেশি পরিমাণ ফুসফুসে প্রবেশ করলে মৃত্যু অনিবার্য। এটি DO, BOD, COD এতে ভারসাম্য নষ্ট হয়। ফরমালিন 40% জলীয় দ্রবণ। ফরমালডিহাইড শরীরে প্রবেশ করলে কিডনি নষ্ট হতে পারে, এতে ক্যান্সার রোগ হতে পারে। ফরমালিন পচনরোধক খাদ্য প্রাণী কোষ ধ্বংস করে, পরিবেশের ক্ষতি করে। প্রোপানন এটি উদয় গ্যাস শ্বাসকষ্টে প্রবেশ করে, মাথা ব্যথা, বমি, ভাব, অবসাদ আনতে পারে। DO মারাত্মকভাবে হ্রাস ঘটায়, জলজ প্রাণীর উপর পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। সাবান ডিটারজেন্ট উভয় যৌগ দূষক অধিক ব্যবহারে ত্বকে দেহের ক্ষতি করে, এদের সরাসরি পরিবেশে ফেলা যায় না, এদের মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটায়। NaNH NaNH ও LiAlH4 এর ত্বকে মারাত্মক ক্ষতি করে, জলীয় পরিবেশ সংস্পর্শে প্রক্রিয়া করে H2O তাপ উৎপন্ন করে। পানির সংস্পর্শে ক্ষার NaOH ও LiOH দ্রবণ ও AlOH3 উৎপন্ন হয়, ফলে মাটি, পানির pH হার বৃদ্ধি পায় এবং পরিবেশের ক্ষতি হয়। এক্ষেত্রে 1.12 সেমি মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতি। মাইক্রো অ্যানালাইসিস, সেমি মাইক্রো অ্যানালাইসিস ও মাইক্রো অ্যানালাইসিস। ম্যাক্রো অ্যানালাইসিস, সেমি মাইক্রো অ্যানালাইসিস ও মাইক্রো অ্যানালাইসিস। এক্ষেত্রে দেখা যায় সেমি মাইক্রোর ক্ষেত্রে সেমি মাইক্রো পদ্ধতিতে বিকারক হিসেবে সরাসরি বিষাক্ত H2S ব্যবহার না করে এর পরিবর্তে থায়োঅ্যাসিটেমাইড পরীক্ষায় দ্রবণ ব্যবহৃত হয়। ম্যাক্রো বিশ্লেষণ পরীক্ষার নমুনায় প্রায় 0.5 গ্রাম থেকে 2 গ্রাম কঠিন পদার্থ এবং 20 থেকে 30 মিলিলিটার দ্রবণে ব্যবহৃত হয়। এই দ্রবণের আয়তন 25 মিলিলিটার থাকে। বর্তমানে আমাদের দেশে প্রায় মাধ্যমিক কলেজে ব্যবহৃত হয়ে আসছে। এটি রাসায়নিক পদার্থ অপচয়, পরিবেশ দূষণ ঘটছে। এটি হলো ম্যাক্রো হলো 0.5 থেকে 2 গ্রাম কঠিন পদার্থ এবং 30 থেকে 40 গ্রাম মিলিগ্রাম দ্রবণ ব্যবহৃত হয়। সেমি মাইক্রো এটি নমুনায় 0.5 গ্রাম থেকে 0.2 গ্রাম এবং 50 থেকে 500 মিলিগ্রাম পদার্থ ব্যবহৃত হয়। এই দ্রবণের পরিমাণ প্রায় 2 মিলিলিটার থেকে 4 মিলিলিটার হয়। আগেরটি 25 মিলিলিটার, এটি 2 থেকে 4 মিলিলিটার। আর আগেটা ছিল ম্যাক্রো, এটা মাইক্রো হলো পরীক্ষা নমুনা পদার্থের 5 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম বা তারও কম হয়ে থাকে। এর আয়তন 0.2 মিলিলিটার থেকে 1 মিলিলিটার করা হয়। এই পদ্ধতিতে কোনো পার্থক্যের প্রয়োজন নেই, প্রধানত ব্যবহার নমুনা পার্থক্য হয়ে থাকে। এই কারণে ব্যবহৃত যন্ত্রপাতি পার্থক্য থাকে। ব্যবহৃত নমুনা পদার্থের পরিমাণের ভিত্তি করে সেমি মাইক্রো পদ্ধতি, সেন্টিগ্রাম বিশ্লেষণ পদ্ধতি ও মাইক্রো পদ্ধতি মিলিগ্রাম বিশ্লেষণ পদ্ধতি নামে পরিচিত। এক্ষেত্রে ক্রোমাটোগ্রাফিতে HPCL হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি
জিপিএলসি জেল প্রেপারেটিং লিকুইড ক্রোমাটোগ্রাফি, স্পেকট্রোমেট্রিতে আইআর, ইউভি ভিস, এনএমআর, ফ্লোরেসেন্স, মাস স্পেকট্রাম, থার্মো অ্যানালাইসিস ডিএসসি, ডিফারেন্সিয়েট স্ক্যানিং ক্যালোরিমিটার ও পারমাণবিক বর্ণালীতে এএস, অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি এবং এক্স রে ব্যতিচার যন্ত্রে এক্স রে ডিফিউশন। এই পদ্ধতি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শ্রেণীতে ব্যবহৃত হয়। এক্ষেত্রে আরও রয়েছে সেমিমাইক্রো পদ্ধতি যন্ত্রপাতি, সেমিমাইক্রো পদ্ধতি টিউব, সেন্ট্রিফিউজ টিউব, সেন্ট্রিফিউজ মেশিন, ড্রপিং টিউব, রেজেন্ট ড্রপার, রেজেন্ট বটলস এবং স্প্যাচুলা। স্প্যাচুলা সাধারণত 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা ক্ষুদ্রাকৃতির নিকেলের তৈরি স্প্যাচুলা ব্যবহৃত হয়। এছাড়া রয়েছে কপিক্যাল ড্রপার, দ্রবণের স্থানান্তর, পানিগাহ বাষ্পীভবন ও H2S এর বিকল্প। এক্ষেত্রে টেস্ট টিউবে সেমি মাইক্রো ও সাধারণ মাইক্রোর মধ্যে পার্থক্য হলো 4 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম, 3 মিলিগ্রাম, 15 মিলিগ্রাম, 30 থেকে 60 মিলিগ্রাম, 250 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম। এভাবে পার্থক্য রয়েছে টেস্ট টিউব, ডিসটেন্স টিউব, বয়লিং টিউব, বিকারক টিউব ইত্যাদির মধ্যে। এরপরে ম্যাক্রো ও সেমি মাইক্রো বিশ্লেষণ। গৃহীত বস্তু 0.5 গ্রাম থেকে 2 গ্রাম ব্যবহৃত হয়, 50 গ্রাম থেকে 200 মিলিগ্রাম ব্যবহৃত হয়, 20 মিলি থেকে 30 মিলি দ্রবণ বিশ্লেষিত হয়, 2 মিলি থেকে 4 মিলি বিশ্লেষিত হয়। তরল পরিমাপক যন্ত্র, মেজারিং সিলিন্ডার ও সেমি মাইক্রো ক্যাপিলারি টিউব। ব্যবহৃত H2S এর মধ্যে কপি যন্ত্রে FES ও H2S ব্যবহৃত হয় ও থায়োঅ্যামাইড ও পরিবেশে H2S উৎপন্ন হয়। ম্যাক্রো পদ্ধতিতে বর্জ্য কেমিক্যাল বেশি হওয়ায় পরিবেশে অধিক ক্ষতিকর প্রভাব ফেলে। সেই ম্যাক্রো পদ্ধতিতে বর্জ্য কেমিক্যাল কম হওয়ায় H2S বাতাসের সাথে মিশে না, ফলে দূষণ ঘটে না। ম্যাক্রো বিশ্লেষণে বেশি সময় লাগে, সেমি মাইক্রো বিশ্লেষণে কম সময় লাগে। সেমি মাইক্রো ও মাইক্রোর মধ্যে তুলনা 50 থেকে 200 মিলিগ্রাম, এটা 5 থেকে 20 মিলিগ্রাম, 2 মিলি থেকে 4 মিলি, এটা 2 মিলি থেকে 1 মিলি। সেই মাইক্রো ক্যাপিলারিটি ব্যবহৃত হয়, মাইক্রো ক্যাপিলারিটি ব্যবহৃত হয়। পৃথকীকরণ পরিমাপক বিশ্লেষণে ব্যবহৃত হয় এবং এই পদ্ধতি বেয়ার ল্যাম্বার্ট উচ্চ ক্ষমতা সম্পন্ন স্পেকট্রাম ব্যবহৃত হয়। সেই মাইক্রো পদ্ধতি বর্জ্য কেমিক্যাল কম, সেই মাইক্রোতে বর্জ্য কেমিক্যাল নগণ্য। এক্ষেত্রে নিরাপত্তার জন্য নিরাপত্তা গ্লাভস বা সেফটি গ্লাভস, সেফটি গগলস, পানির ঝর্ণা বা শাওয়ার, নিরাপত্তা শাওয়ার ও আই ওয়াশ এবং পানিগাহ অত্যন্ত প্রয়োজন। পানিগাহ তাপমাত্রা 99 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। আরও রয়েছে ফিউম হুড, যেখানে অতি গাঢ় H2SO4 ও HNO3 ও HCl দ্রবণকে লঘু করার ক্ষেত্রে হুড ব্যবহার করাই শ্রেয়। অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহারও প্রয়োজন, এক্ষেত্রে শুকনো CO2 ব্যবহৃত হয়। তাছাড়াও প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এড বক্স প্রয়োজন। এক্ষেত্রে তাপ ও রাসায়নিক পদার্থ পোড়া গেলে পোড়া স্থানের জায়গায় 10 থেকে 15 ঠান্ডা পানি প্রয়োগ করতে হবে এবং বার্নার ক্রিম লাগিয়ে দিতে হবে। রাসায়নিক পদার্থ পুড়লে মৃদু পরিষ্কার ও পানিতে ধৌত করতে হবে। এখানে প্রশমন, রাসায়নিক দ্রবণ বা লোশন ক্রিম লাগিয়ে ত্বরান্বিত চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে খাতে অ্যাসিড লাগলে মৃদু রূপে 5% NaHCO3 দ্রবণ দিয়ে ধুয়ে ফেলতে হবে। ফার্স্ট এড বক্সে অ্যান্টিসেপটিক লোশন, বার্নিং লোশন ইত্যাদি লাগাতে হবে। ক্ষার দ্রবণ চোখে পড়লে প্রচুর পানি দিয়ে ধুয়ে শেষে 5% বোরিক অ্যাসিড দিতে হবে এবং চোখ ধোয়ার 15 মিনিটের মধ্যে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। ভাঙা বা কেটে যাওয়া ঘটলে এক্ষেত্রে কাঁচের টুকরা বের করে চেপে ধরতে হবে, রক্তচাপ বন্ধ করতে হবে। পরে ডেটল মিশ্রিত পানি ধুয়ে ফেলে ব্যান্ডেজ দিয়ে টিংচার আয়োডিন ব্যবহার দিতে হবে। উত্তমভাবে ডাক্তারের সাহায্য নেওয়া। বিশেষ বিষক্রিয়া ঘটলে অতি বিলম্বে হাসপাতালে শরণাপন্ন হওয়া উচিত। এক্ষেত্রে জীবন রক্ষার জন্য এক্ষেত্রে প্রতিটি প্রাথমিক মেডিকেল সহায়তার প্রধান লক্ষ্যই হচ্ছে আক্রান্ত ব্যক্তির জীবন রক্ষা করা। অধিকতর ক্ষতির আশঙ্কা থাকলে ব্যক্তিকে ডাক্তারের শরণাপন্ন করা, চিকিৎসক শরণাপন্ন করা এবং নিরাময় উন্নতিকরণ, প্রমোট রিকভারি, আক্রান্ত ব্যক্তিকে ফার্স্ট এইড প্রক্রিয়ায় অনন্য করে অসুস্থ অথবা আঘাত থেকে নিরাময় করার চেষ্টা করা হয়, যেমন ক্ষতিগ্রস্ত স্থানে প্লাস্টার লাগানো।